আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে আমার লেখা। গল্প পাঠে এবং সমগ্র পরিচালনায় আমি শুভাশিস। বিশেষ সহায়তায় দীপজানি, পোস্টার এবং সাউন্ড এফেক্ট শুভ। আমি কেমন করে লেখক হলাম, এই আমার জীবনের আমার নিজের কাছেই একটা অদ্ভুত ঘটনা। অবশ্য হয়তো একথা ঠিক, নিজের জীবনের অতি তুচ্ছতম অভিজ্ঞতাও নিজের কাছে অতি অপূর্ব। তা যদি না হতো তবে জগতের লেখক যাত্রার সৃষ্টিই হতো না। নিজের অভিজ্ঞতাতে এরা মুগ্ধ হয়ে যায়। আকাশ প্রতিদিনের সূর্যোদয় এবং সূর্যাস্তে কত কল্পলোক রচনা করছে যুগে যুগে। তারই তালে কত শতাব্দী ধরে মানুষ নানা তুচ্ছ ঘটনার মধ্যে দিয়ে নিজের দিন কাটিয়ে চলছে। মানুষের জন্ম, মৃত্যু, আশা, নৈরাশ্য, হর্ষ, বিষাদ, ঋতুর পরিবর্তন, বনপুষ্পের আবির্ভাব ও তিরোভাব, কত ছোট বড় ঘটনা ঘটে যাচ্ছে পৃথিবীতে। এসব দেখে কে? এসব দেখে মুক্ত হয় এক শ্রেণীর মানুষ আছে যাদের চোখে কল্পনা সবসময় মোহ অঞ্জন মাখিয়ে দিয়ে রেখেছে। অতি সাধারণ পাখির অতি সাধারণ সুরও তাদের মনে আনন্দের ঢেউ তোলে। অস্ত দিগন্তের রক্ত মেঘ স্তূপ স্বপ্ন জাগায়। আবার হয়তো তারা অতি দুঃখে ভেঙে পড়ে। এরাই হয় লেখক, কবি, সাহিত্যিক। এরা জীবনের সাংবাদিক ও ঐতিহাসিক। এরা যুগের দুঃখ, বেদনা, আশা, আনন্দ অন্য যুগে পৌঁছে দিয়ে যায়। আমার জীবনের সেই অভিজ্ঞতাই তাই চিরদিনই আমার কাছে অভিনব, অমূল্য, দুর্লভ হয়ে রইল। যে ঘটনা আমার জীবনের স্রোতকে সম্পূর্ণ অন্য দিকে বাঁক দিয়েছে, আমার জীবনে তার মূল্য অনেকখানি। 1922 সাল, বিশ্ববিদ্যালয়ের উপাধি নিয়ে ডায়মন্ড হারবার লাইনের একটি পল্লী গ্রামে হাই স্কুলের মাস্টারি চাকুরি নিয়ে গেলাম আষাঢ় মাসে। বর্ষাকাল, নতুন জায়গায় গিয়েছি। অপরিচিতের মহলে নিজেকে অত্যন্ত অসহায় বোধ করছি। বৈঠকখানা ঘরের সামনে ছোট্ট একটা ঢাকা বারান্দাতে একলা বসে সামনে সদর রাস্তার দিকে চেয়ে আছি। এমন সময় একটি 16-17 বছরের ছেলেকে একখানা বই হাতে যেতে দেখে বললাম, ডাকলাম তার কাছে। আমার উদ্দেশ্য তার হাতে কি বই দেখব এবং যদি সম্ভব হয় পড়বার জন্য চেয়ে নেব একদিনের জন্য। বইখানে দেখছিলাম একখানা উপন্যাস। তারই কাছে চাইতে সে বললে, এ লাইব্রেরির বই, আজ ফেরত দেওয়ার দিন। আপনাকে তো দিতে পারছি না, তবে লাইব্রেরি থেকে বই বদলে এনে দেব। এখন লাইব্রেরি আছে এখানে, বেশ ভালো লাইব্রেরি, অনেক বই, 2 আনা চাঁদা। আচ্ছা, চাঁদা দেখব, একখানা বই এনে দিও তো। ছোকরা চলে গেল এবং ফেরার পথে আমাকে একখানা বই দিয়েও গেল। আমি তাকে বললাম, তোমার নাম কি হে? সে বলল, আমার নাম পাঁচু গোপাল চক্রবর্তী, কিন্তু এই গ্রামে আমাকে সবাই বালক কবি বলে জানে। আমি একটু অবাক হয়ে বললাম, বালক কবি কেন? কবিতা টবিতা লেখো নাকি? ছেলেটি উৎসাহের সঙ্গে বললে, লিখি বই কি, না লিখিলে কি আমাকে কেউ বালক কবির নাম দিয়েছে? আচ্ছা, কাল এনে আপনাকে দেখাবো। পরদিন সে সকালবেলাতেই এসে হাজির, সঙ্গে একখানা ছাপানো গ্রাম্য মাসিক পত্রিকা গোছে। সে আমাকে দেখিয়ে বললে, এই দেখুন, এই কাগজখানা আমাদের গা থেকে বেরোয়, নাম বিশ্ব। এই দেখুন, প্রথমে মানুষ বলে কবিতাটি আমার। এই আমার নাম ছাপার অক্ষরে লেখা আছে কবিতার অক্ষরে বলেই ছোকরা সগর্বে কাগজখানা আমার নাকের সামনে ধরে নিজের নামটি আঙুল দিয়ে দেখি। হ্যাঁ, সত্যি লেখা আছে বটে, কবি পাঁচু গোপাল চক্রবর্তী। কিন্তু তাহলে তো নিতান্ত মিথ্যা বলেনি দেখছি। কবিতাটি সেই আমার পড়ে শোনালে, বিশ্বের মানুষের স্থান খুব বড় ইত্যাদি কথা নানা ছাদে তার মধ্যে বলা হয়েছে। অবশ্য কাগজখানা দেখে আমার খুব ভক্তি হলো না। স্টেশনের কাছে একটা ছোট্ট প্রেস আছে, সেখানে সেই প্রেসেই ছাপানো অতি পাতলা ঝিলঝিলে কাগজ। পত্রিকাখানিকে মাসিক, পাক্ষিক ইত্যাদি না বলে ঐকিক বললেই স্বরূপ ঠিক বোঝানো হয়। অর্থাৎ যে শ্রেণীর গ্রাম্য পত্রিকা উৎসাহী লেখা বাতিকগ্রস্ত ছেলে ছোকরার দল চাঁদা তুলে একটিবার মাত্র বার করে এবং পরের বারের উৎসাহে মন্দীভূত হওয়ার দরুন আশানুরূপ চাঁদা না ওঠাতে বন্ধ করে দিতে বাধ্য হয়, সেই শ্রেণীর পত্রিকা এটি। তবু আমার ঈর্ষা না হয়ে পারল না। আমি লিখি না বা লেখার কথা চিন্তাও করি না, অথচ সেইটুকু ছেলে, এর নাম দিব্যি ছাপার অক্ষরে বেরিয়ে এলো। এর ওপর আমার যথেষ্ট শ্রদ্ধা হলো। মনে মনে ভাবলাম, বেশ ছোকরা তো, অক্ষর মিলিয়ে কেমন কবিতা লিখেছে। সাহিত্যের সমজদারিত্ব তার মধ্যে ছিল, তা আমি জানি। তখনকার আমলে একজন বিশেষ লেখকের বই না থাকলে পল্লীগ্রামের কোনো লাইব্রেরি চলত না।
সেই লেখকের একখানা বইয়ের 3-4 কপি পর্যন্ত রাখতে হতো কোনো কোনো বড় লাইব্রেরিতে। ছেলেটি বলতো, ওসব ট্র্যাশ ট্র্যাশ, দেখবেন ওসব টিকবে না। একদিন পাঁচু গোপাল আমাকে নিয়ে গ্রামের বাইরে মাঠে বেড়াতে যেত। প্রাকৃতিক সৌন্দর্যের চোখ তার বেশ ছিল। মুখে মাঝে মাঝে কবিতা তৈরি করে আমাকে শোনাত। অনেকগুলো কবিতা হলে পর একটা কবিতার বই ছাপাবে এমন ইচ্ছাও প্রকাশ করত। এমন সময় কলকাতার কোনো পাবলিশিং হাউস 6 আনা গ্রন্থাবলী প্রকাশ শুরু করে দিল। তার প্রথম বই লিখলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের বইখানি স্থানীয় লাইব্রেরি থেকে পাঁচু গোপাল আমায় এনে দিয়ে বললে, এই বই নিতে ভিড় নেই, নতুন এসেছে, 1-8 জন নিয়েছিল, কালই ফেরত দিয়ে গিয়েছে। কিন্তু দেখুন যান, অমুকের বই জন্য কি মারামারি, ডিটেকটিভ উপন্যাস না রাখলে লাইব্রেরি উঠে যাবে, কেউ চাঁদা দেবে না। পরের মাসে আরেকখানা বই বেরোলো, সেখানে আমার কাছে নিয়ে এসে সে বললে, আমি একটা কথা ভাবছি, আসুন আমাতে এইরকম উপন্যাস সিরিজ বের করা যাক, খুব বিক্রি হবে, আর একটা নামও দেখে যাবে, আপনি যদি ভরসা দেন আমি উঠে পড়ে লাগি। আমি বিস্ময় সুরে বললাম, তুমি আর আমি দুজনে মিলে বইয়ের কারবার করব? এও কি কখনো সম্ভব? এই ব্যবসার আমি কি বা জানি? তাছাড়া বই লিখবে বা কি? এতে লেখকের পারিশ্রমিক দিতে হবে, সেই পয়সায় দেবে কে? সে হেসে বলল, বাহ, তা কেন? বই লিখবেন আপনি, আমি 2-1খানা লিখব, পরকে টাকা দিতে যাবো কেন? বাংলা সাহিত্যকে ভালোবাসতাম বটে, কিন্তু নিজে কলম ধরে বই লিখবো এ ছিল সম্পূর্ণ দুরাশা আমার কাছে। অবশ্যই পাঠ্যাবস্থায় অন্য অনেক ছাত্রের মতো কলেজ ম্যাগাজিনে 2-1টা প্রবন্ধ, একটা যে না লিখেছি তা নয়, বা প্রতিবেশীর অনুরোধে বিবাহের প্রীতি উপহারে কবিতা বা 2-5টাও লিখেছিলাম, সে কে আর না লেখে। সুতরাং আমি তাকে বললাম, লেখা কি আর ছেলে খেলা হে, যে কলম নিয়ে বসলেই হলো? ওসব খামখেয়ালি ছাড়ো, আমি কখন লিখিও না, লিখতেও পারবো না, তুমি হয়তো পারবে, আমার দ্বারা ওসব হবে না। সে বললে, খুব হবে, আপনি বিএ পাস, তা আপনার কাছে এমন কিছু কঠিন হবে না, একটু চেষ্টা করুন তাহলেই হয়ে যাবে। তখন অল্প বয়স, বুদ্ধিশুদ্ধি পাকেনি, তবু আমার মনে হলো বিএ পাস তো অনেকেই করে, তাদের মধ্যে সকলেই কি লেখক হয় নাকি? অথচ বিএ পাস করা লোকদের ওপর পাঁচু গোপালের এই অহেতুক শ্রদ্ধা ভেঙে দিতে মনও চাইল না। এই নিয়ে কোনো তর্ক আমি আর তার সঙ্গে করিনি, কিন্তু করলেও ভালো হতো, কারণ এর ফল ধারালো বিপরীত। 1.5 দশক পরে একদিন স্কুলে গিয়ে দেখি সেখানে নোটিশ বোর্ডে দেয়ালে লাগানো নারকেল গাছের গুড়িতে সর্বত্র ছাপানো কাগজে লাগানো, তাতে লেখা আছে, বাহির হইল বাহির হইল বাহির হইল 1 টাকা মূল্যের গ্রন্থমালার প্রথম উপন্যাস। লেখকের নামে আমার নাম দেখলাম, আমার তো চক্ষু স্থির, এ নিশ্চয়ই পাঁচু গোপালের কীর্তি। এমন ছেলে মানুষ সে, জানলে আমি কি তার সঙ্গে মিশি? বিপদের ওপর বিপদ। স্কুলে ঢুকতেই শিক্ষক ছাত্রবৃন্দ সবাই জিজ্ঞেস করলে, আপনি লেখক? তা তো জানতাম না মশাই। বেশ বেশ, তা বইখানা কি বেরিয়েছে নাকি? আমাদের একবার দেখেই যাবেন। হেডমাস্টার ডেকে বললেন, তার স্কুল লাইব্রেরিতে একখানা বই কিন্তু দিতেই হবে। সকলের নানারূপ সকৌতূহল প্রশ্ন এড়িয়ে চলি সারাদিন, কবে থেকে লিখছি আর কি কি বই আছে ইত্যাদি। স্কুলের ছুটির পরে বাইরে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলি। এমন বিপদেও মানুষ পড়ে। তাকে খুঁজে বের করলাম বাসায় এসে, দোস্তুর মতো তিরস্কার করলাম তাকে। এ তার কি কাণ্ড! কথার কথা একবার বলা হয়েছিল, তাই বলে একবারে নাম ছাপিয়ে এককভাবে বার করে লোকে কি ভাববে? সে নির্বাক হয়ে দাঁত বের করে হাসতে হাসতে বললে, তাতে কি হয়েছে, আপনি তো একবার রাজি হয়েছেন লিখতে, লিখুন না কেন? আমি অবাক হয়ে বললাম, বেশ ছেলে তুমি তো বটে, কোথায় কি তার ঠিক নেই, তুমি নাম ছাপিয়ে দিলে কি বলে? আর দিলেও যদি স্কুলের দেওয়ালে নোটিশ বোর্ডে সর্বত্র ছড়িয়ে দিয়েছ, এ কেমন কাণ্ড? নামই বা পেলে কোথায়? কে তোমায় বলেছিল ও নামে আমি কিছু লিখবো বা লিখছি? যাক, পাঁচু গোপাল চলে গেল হাসতে হাসতে। এদিকে প্রতিদিন স্কুলে গিয়ে সকলের প্রশ্নে অতিষ্ঠ হয়ে উঠতে হলো, বই বেরোচ্ছে কবে, কত দেরি আছে আর বই বেরোবার? মহা মুশকিলে পড়ে গেলাম। সে যা ছেলে মানুষ করেছে তার চাড়া নেই। আমি এখন নিজের মান বজায় কি করে রাখি? লোকের অত্যাচারের চোটে অস্থির হয়ে পড়েছি। 7-5 ভেবে একদিন স্থির করলাম, একটা কাজ করা যাক। সে 1 টাকা সিরিজের বই কোনোদিন বের করতে পারবে না, ওর টাকা কোথায় বা বই ছাপবে? বরং আমি একখানা খাতায় যা হয় কিছু লিখে রাখি, লোকে যদি দেখতে চায় খাতাখানা দেখিয়ে বলা যাবে, এটা তো লেখাই রয়েছে, ছাপা না হলে আমি কি করব? কিন্তু লিখি কি? জীবনে কখনো গল্প লিখিনি, কি করে গল্প লিখতে হয় তাও জানা নেই।
কিভাবে প্লট জোগাড় করে কি কৌশলে গল্প ফাঁদা যায় কে বলে দেবে আমায়? প্লটই বা কোথায় পাই? আকাশ পাতাল ভাবি প্রতিদিন, কিছুই ঠিক করতে পারি না। গল্প লেখার চেষ্টাও কোনোদিন করিও নি। পাঠ্যাবস্থায় সুরেন বাড়ুজ্যে বা বিপিন পালের বক্তৃতা শুনে সাধ হতো লেখক হতে পারি আর না পারি একজন বড় বক্তা হতে হবে, কিন্তু লেখক হবার কোনো আগ্রহী কোনোদিন ছিল না, সে চেষ্টাও করিনি। কাজেই প্রথমেই মুশকিলে পড়ে গেলাম। 7-5 ভেবে প্লট সংগ্রহ করতেও আর পারি না কিছুতেই। মন তখন বিশ্লেষণমুখী অভিব্যক্তির পথ খুঁজে পাইনি। সব কিছুতেই সন্দেহ, সব কিছুতেই ভয়। অবশ্য একদিন একটা ঘটনা থেকে মনে একটা ছোট গল্পের উপাদান ডানা বাঁধল। সেই পল্লীগ্রামে একটা ছায়াবহুল নিভৃত পথ দিয়ে শরতের পরিপূর্ণ আলো আর অজস্র বিহঙ্গ কাকলির মধ্যে প্রতিদিন স্কুলে যাই, আর এক গ্রাম্য বধূকে দেখি পথের পাশে একটা পুকুর থেকে জল নিয়ে কলসি কক্ষে প্রতিদিন স্নান করে ফেরে। প্রায়ই তার সঙ্গে আমার দেখা হয়, কিন্তু ওই দেখা পর্যন্তই। তার পরিচয় আমার অজ্ঞাত, এবং বোধহয় অজ্ঞাত বলে একটি রহস্যময় মূর্তিতে তিনি আমার মানসপটে একটি সাময়িক রেখা অঙ্কিত করে রেখেছিলেন। মনে মনে ভাবলাম, এই প্রতিদিনের দেখা অথচ সম্পূর্ণ অপরিচিত বধূকে কেন্দ্র করে একটি গল্প আরম্ভ করা, দেখা যাক কি হয়। গল্প শেষ করে সেই গ্রামের 2-1জনকে পড়ে শোনালাম। পাচু গল্প কেউ ভালো হয়েছে বলে, কেউ বা মন্দ হয়নি, কেউ বলে মন্দ হয়। আমার বন্ধুকে কলকাতা থেকে নিমন্ত্রণ করে গল্পটা শুনিয়ে দিলাম। সে বললে ভালো হয়েছে। আমি তখন একবারে কাঁচা লেখক, নিজের ক্ষমতার ওপর কোনো বিশ্বাস আদৌ জন্মায়নি। যে আত্মপ্রত্যয় লেখকের একটা বড় পুঁজি, আমি তখন তার থেকে বহু দূরে। সুতরাং অপরের মতামতের ওপর নির্ভরশীল না হয়ে আর উপায় কি? আমার কলকাতার বন্ধুটির সমজদারিত্বের ওপর আমার শ্রদ্ধা ছিল, তার মত শুনে খুশি হলাম। পাড়াগায় স্কুল মাস্টারি করি, কলকাতায় কোনো সাহিত্যিক বা পত্রপত্রিকার সম্পাদককে চিনি না। সুতরাং লেখা ছাপানোর সম্বন্ধে আমায় এক প্রকার হতাশই হতে হলো। এইভাবে পূজার অবকাশ এসে গেল। ছুটিতে দেশে গিয়ে কিছুদিন কাটিয়ে এলাম। পুনরায় ফিরে এসে কাগজপত্রের মধ্যে থেকে আমার সেই লেখাটি একদিন বার করে ভাবলাম, আজ এটি কলকাতায় নিয়ে গিয়ে একবার চেষ্টা করে দেখাই যাক। ঘুরতে ঘুরতে একটি পত্রিকা অফিসের সামনে এসে পড়া গেল। আমার মতো অজ্ঞাত অখ্যাত নতুন লেখকের রচনা তারা ছাপবে এ দুরাশা আমার ছিল না। তবু সাহস করে গিয়ে ঢুকলাম, দেখাই যাক না কি হয়। কেউ খেয়েও ফেলবে তো না, কেউ খেয়ে তো ফেলবে না, না হোক লেখা নাই ছাপবে। ঘরে ঢুকে একটি ছোট টেবিলের সামনে যাকে অর্মনত দেখলাম, তাকে নমস্কার করে ভয় ভয়ে বলি, এই নমস্কার, একটা লেখা এনেছিলাম। ভদ্রলোক মৃদু স্বরে জিজ্ঞেস করলেন, আর কোথাও আপনার লেখা কি বেরিয়েছিল? আচ্ছা রেখে যান, মনোনীত না হলে ফেরত যাবে, ঠিকানাটা রেখে যাবে। লেখা দিয়ে এসে স্কুলের সহকর্মী গ্রামের আলাপি বন্ধুদের বলি, লেখাটা নিয়ে বলেছে শিগগির ছাপবে। চুপি চুপি ডাকঘরে গিয়ে বলে এলাম, আমার নামে যদি বুক পোস্টের গোছের কিছু আসে তবে আমাকে স্কুলের বিলি যেন না হয়, কারণ লেখা ফেরত এসছে এটা জানাজানি হয়ে গেলে সহকর্মীদের, তাহলে জানাজানি হয়ে যাবে সহকর্মী আর ছাত্রদের মধ্যে। দিনগুনি একদিন সত্যি ডাক পিয়ন এসে আমায় বললে, আপনার নামে একটা বুক পোস্ট এসছে, কিন্তু গিয়ে নিয়ে আসবেন। আমার মুখ বিবর্ণ হয়ে গেল। নবজাত রচনার প্রতি অপরিসীম দরদ যারা অনুভব করেছে তারা বুঝবেন আমার দুঃখ। এতদিনের আকাশ কুসুম চয়ন তবে ব্যর্থ হলো। লেখা ফেরত দিয়েছে, কিন্তু পরদিন ডাকঘর থেকে বুক পোস্ট নিয়ে খুলে দেখি আমার রচনাই বটে, কিন্তু তার সঙ্গে পত্রিকার সহকারী সম্পাদকের চিঠি। তাতে লেখা আছে রচনাটি তারা মনোনীত করেছে, তবে সামান্য একটু অদল বদলের জন্য ফেরত পাঠানো হলো। সেটুকু করে আমি যেন লেখাটি আবার ফেরত পাঠাই, সামনের মাসে ওটা ছাপা হবে। অপূর্ব আনন্দ আর দিগ্বিজয়ীর গর্ব নিয়ে ডাকঘর থেকে ফিরি। সগর্বে নিয়ে গিয়ে চিঠিখানা দেখাতে সবাই বলল, কারুর সঙ্গে আপনার আলাপ আছে বুঝি ওখানে? কারুর সঙ্গে আপনার আলাপ আছে বুঝি ওখানে? আজকাল আলাপ না থাকলে কিচ্ছুটি হবার জো নেই, সব কোষামদে তো। তাদের কিছুতেই বোঝাতে পারলাম না যার হাতে লেখা দিয়ে এসেছিলাম তার নাম পর্যন্ত আমার জানা ছিল না। তারপর সে গ্রামের এমন লোক আর রইল না যে আমার চিঠিখানা না একবার দেখলে। কারোর সঙ্গে দেখা হলে পথে তাকে আটকাই আর সম্পূর্ণ অকারণে চিঠিখানা আমার পকেট থেকে বেরিয়ে আসে এবং বিপন্ন মুখে তাকে বলি, তাই তো ওরা আবার একখানা চিঠি দিয়েছে, একটা লেখা চায়, সময় বা তেমন কই। হায় সেসব লেখক জীবনের প্রথম দিনগুলো, সে আনন্দ, সে উৎসাহ, ছাপার অক্ষরে নিজের নাম দেখার বিস্ময়ে আজও স্মরণে আছে। বলিনি নিজেকে প্রকাশ করার মধ্যে যে গৌরব আর আত্মপ্রসাদ,
নিহিত। লেখক জীবনের বড় পুরস্কার সবচেয়ে তাই। স্বচ্ছ সরল ভাবানুভূতির যে বাণী রূপ কবি আর কথাশিল্পী তার রচনার মধ্যে নিয়ে যান, তা সার্থক হয় তখনই যখন পাঠক সেই ভাবের মধ্যে অনুভব করেন নিজেকে। এই জন্য লেখক আর পাঠকের সহানুভূতি ভিন্ন কখনো কোনো রচনায় সার্থকতা লাভ করতে পারে না। বালক কবির নিকট আমি কৃতজ্ঞ। সেই তো জোর করে আমাকে সাহিত্য রচনার ক্ষেত্রে নামিয়েছিল। পাঁচু গোপালের সঙ্গে মাঝে দেখা হয়েছিল। সে তখন 24 পরগনার কাছে কি একটা গ্রামের উচ্চ প্রাথমিক পাঠশালার হেডমাস্টার। এখনো সে কবিতা লেখে। সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। নমস্কার।